দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম বিভাগে হামের প্রকোপ সবচেয়ে বেশি কক্সবাজারে। নতুন করে হাসপাতালে ভর্তি ৫৭ জন। বান্দরবানে রোগী বাড়তে থাকায় উদ্বেগ। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কক্সবাজার মেরিন ড্রাইভ প্রশস্তকরণ, নকশায় পরিবর্তন। রক্ষা পেল কয়েক হাজার গাছ। অন্যান্য প্রকল্পেও দৃষ্টান্ত হিসেবে নেয়ার পরামর্শ। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো গাছ এখান থেকে অপসারিত হয়নি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের মহড়া। ড্রোন, মেটাল শার্ক সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার, নজরদারির কলাকৌশল প্রদর্শন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। চট্টগ্রাম বিভাগের মধ্যে হামের প্রকোপ সবচেয়ে বেশি কক্সবাজারে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত কক্সবাজারে আক্রান্তের মোট সংখ্যা ১,৬১০ জন। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। বান্দরবানেও সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন রোগী। মোট চিকিৎসাধীন ৮০ জন। আর রোগীর চাপ বাড়ায় হাসপাতালে এখন বেডের সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ায় অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। অন্যদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১,০৬৬ জনে দাঁড়িয়েছে। যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিনই হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে। আমরা একটু দেখে আসতে চাই সহকর্মী আলামিন শিকদার এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন, আপডেট আছে তার কাছে। আলামিন, আজ হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে জানাবেন, এবং প্রতিদিনই যেহেতু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে বেডেও সংকুলান হচ্ছে না, সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে কিভাবে? বৃষ্টি, আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের জন্য যে বিশেষায়িত ইউনিট রয়েছে সেখানে। আমরা প্রতিনিয়ত দেখছি এখানে রোগী আসছে। আজকে অর্থাৎ গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরীতে ৫৬ জন রোগী ভর্তি হয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, ১৫ উপজেলা থেকে কোনো ধরনের রোগী এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভর্তি হয়নি। সব মিলিয়ে যে তথ্য, মহানগরে ২৩৫ জন ভর্তি রয়েছে এবং ১৫ উপজেলায় ৫ জন মিলিয়ে সর্বমোট ২৪০ জন। এই যে বেড সংখ্যা, শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের তথ্য এটি নয়, পুরো চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যেখানে হামের বিশেষায়িত ইউনিট করা রয়েছে, সেই হামের ইউনিটগুলোতেই কিন্তু আমরা দেখছি যে রোগীদের এই ভর্তির সংখ্যা। এবং অনেকেই উপসর্গ নিয়ে আসছেন। চিকিৎসক যদি মনে করছেন ভর্তি করানো প্রয়োজন, তাদেরকে ভর্তি করা হচ্ছে। অন্যথায় যাদের সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। পাশাপাশি যে সকল চিকিৎসা সেবা তাদেরকে মেনে নিতে হবে, সেই ধরনের নির্দেশনা দিয়ে তারা পাঠিয়ে দিচ্ছে। একই চিত্র কিন্তু আমরা সবগুলো হাসপাতালেই দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটু বেশি যত্নবান হতে বলা হয়েছে। একটি ছোঁয়াচে থাকার কারণে তাদের প্রতি আইসোলেশনে রাখতে বলা হয়েছে, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ। পাশাপাশি যদি বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যাটা বেশি হয়ে যায় এবং জ্বরটা বেড়ে যায়, সেই সময়টিতে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে পরামর্শ, সেই পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে দেখছি চট্টগ্রামের, বিশেষ করে শুধুমাত্র চট্টগ্রামের এবং চট্টগ্রামের উপজেলার নয়, মহানগরের নয়, আমরা দেখছি বিভাগের বিভিন্ন জেলা থেকেও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা আসছেন এবং বেশিরভাগই কিন্তু তারা যে টিকা, হামের টিকা, সেই টিকাটি দেয়নি, যার কারণে আক্রান্ত হওয়ার সংখ্যাটি আসলে বেশি। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে আলামিন। আমরা এবারে বান্দরবানে যাব। আমাদের সহকর্মী বাটিং মার্মা বান্দরবানে আছেন, কিছুক্ষণ আগে তাকে দেখছিলাম। আমরা চেষ্টা করছি বাটিং এর সাথে সংযোগটি স্থাপন করবার। তবে দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেমনটি জানছেন যে প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যাই এখন কক্সবাজারে। এবং যত রোগী আক্রান্ত হচ্ছে, সন্দেহজনক রোগী আক্রান্ত হচ্ছে এবং শিশুর সংখ্যাই বেশি। মাত্রই আমার সহকর্মী আলামিন যেমনটি জানালেন যে টিকা নেওয়া হয়নি, যে কারণে শিশুদের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এবং যেহেতু এটি ছোঁয়াচে রোগ, দেখা যাচ্ছে যে যত শিশুই ভর্তি হোক না কেন, অন্যান্য শিশু যারা আসে, যারা হয়তো হামে আক্রান্ত না, তাও একই ওয়ার্ডে যদি তারা ভর্তি হয়, সেক্ষেত্রে ছোঁয়াচে রোগ এবং সংক্রামক রোগ থাকায় অন্যান্য শিশুর শরীরেও এই রোগটি ছড়িয়ে পড়ছে। এবং হামের যেই চিত্র, গোটা বাংলাদেশেই একই চিত্র, যদিও
বেশ কিছু ডোজ টিকা বাংলাদেশে আনা হয়েছে, দেয়া হচ্ছে এবং এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে অনেক শিশুকে। যেই কার্যক্রম এখনও চলমান আছে, সারা বাংলাদেশেই প্রচুর শিশুকে এখন টিকার আওতায় আনা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমরা সার্বিক পরিস্থিতি যেমনটি দেখছি যে গত 24 ঘন্টায় নতুন করে শুধুমাত্র চট্টগ্রামে 57 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। পাহাড়ি এলাকা আছে যেগুলো, সেখানেও হামের উপসর্গ নিয়ে শিশুর সংখ্যা বাড়ছে। আমরা একটু দেখে আসতে চাই পাহাড়ি এলাকার কথা। যেমনটি বলছিলাম, সহকর্মী বাটিং মার্মা বান্দরবানে আমাদের জন্য অপেক্ষা করছেন। বাটিং, আপনি যে হাসপাতালের সামনে আছেন, বান্দরবান সদর হাসপাতাল, সেখানে হাসপাতালে হামের রোগীর চাপ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বৃষ্টি, এই হামের উপসর্গের কথা যদি বলতে যাই, আসলে এটি বেশিরভাগ দুর্গম এলাকায়, যেখানে আপনার স্বাস্থ্য সেবা পৌঁছে নাই বা টিকার কার্যক্রম পৌঁছে নাই, ওই সমস্ত এলাকায় হচ্ছে এই হামের প্রাদুর্ভাব বেশি। এই মুহূর্তে আমি বান্দরবান সদর হাসপাতালে আছি। এখানে কিন্তু আছে এখানেও 4 জন রুগী, বর্তমানে 4 জন রুগী ভর্তি আছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে অনেকে ভালো হয়ে চলে গেছেন। তো সবচেয়ে আমাদের এফেক্টেড এরিয়া হচ্ছে আলীকদমে সে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের আপনার পোয়ামুহুরি, কুরুকপাতা ইউনিয়ন, আরও দুর্গম এলাকায় যেখানে স্বাস্থ্য সেবা পৌঁছে নেয়, ওই সমস্ত এলাকায় রোগীরা বিশেষ করে এই হামের আক্রান্তের সংখ্যা বেশি। কারণ আমরা এখনো যারা পাহাড়ে বসবাসরত, তারা এখনো প্রকৃতির পূজারী বলা যায় এবং তারা আপনার প্রকৃতিকে বিশ্বাস করে এবং তারা যদি কোনো হামের প্রাদুর্ভাব হয়, ডায়রিয়া হয়, তখন তারা তাদের মতো করে তারা চিকিৎসা নেয়। তারা হাসপাতালেও আসতে চায় না, অনেকে দুর্গমতার কারণে, অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে আসতে চায় না। তবে আজকেও সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের একটা মত বিনিময় হয়েছে, যে যেখানে বলা হয়েছে যে হামের টিকা ওনারা কিন্তু ওনাদের হিসাবে 100% ছাড়িয়ে গেছে। কিন্তু আমাদের সংবাদকর্মীরা যখন এলাকায় গিয়ে দেখে আসে যে ওখানে কিন্তু আসলে কোনো টিকাদান কর্মসূচি হয় না, কোনো হামের টিকাও পৌঁছে নাই। এমন দুর্গম এলাকায় অনেক জায়গা আছে যেখানে আপনার স্বাস্থ্যকর্মীদেরকে ওরা চিনে না, সংবাদকর্মীরা গেলে তাদেরকে স্বাস্থ্যকর্মী। দুর্গম এলাকাগুলোতে এখন পর্যন্ত শিশুদেরকে টিকার আওতায় আনা হয়নি, যেমনটি আপনি বলবার চেষ্টা করছিলেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। উন্নয়ন ও প্রকৃতি রক্ষা একসাথে হাত ধরাধরি করে চলছে। উদাহরণ হলো প্রশস্তকরণাধীন কক্সবাজার টেকনাফ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। কয়েক হাজার গাছ রক্ষায় নকশার সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করেছে বাস্তবায়নকারী সংস্থা। ভবিষ্যতে অন্য প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে উদাহরণ হিসেবে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। দুয়ের বুক ছিঁড়ে প্রশস্ত পিচ ঢালা পথ। কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত এই মেরিন ড্রাইভ পাড়ি দিতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক। 2 লেনের সড়ক ভার বহন করতে না পারায় প্রকল্প নেওয়া হয় 4 লেন করার। সিদ্ধান্ত হয় কাটা হবে প্রায় 6000 গাছ। নির্মাণ কাজ এগিয়ে চলছিল গাছ কেটেই। এরই মধ্যে কাটা পড়েছে প্রায় 3000। বাকি গাছগুলোর হয়তো ভাগ্য প্রসন্ন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গাছ রেখেই বাকি কাজ করার নির্দেশ দেন। এ থেকে প্রায় 3000-এরও অধিক গাছ এই মেরিন ড্রাইভ এলাকা থেকে অপসারিত হয়েছে বিভিন্ন সময়ে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো গাছ এখান থেকে অপসারিত হয় নাই। এখন আমাদের ধারণা অনুযায়ী যে 1800 থেকে 2000 গাছ এখনো বিদ্যমান আছে। পর্যটক ও পরিবেশবাদীরা বলছেন, প্রধানমন্ত্রীকে যেন বারবার এমন নির্দেশনা আর দিতে না হয়। যেসব গাছ কাটা পড়েছে সেগুলোর স্থলে যেন নতুন গাছ লাগানো হয়। উন্নয়নে ভাবা হয় পরিবেশ ও প্রাণ প্রকৃতি। মেরিন ড্রাইভের সৌন্দর্য হচ্ছে এই মেরিন ড্রাইভের 2 পাশে সারি গাছ। এই গাছগুলো কেটে ফেললে মেরিন ড্রাইভের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে গাছ, পাহাড় এবং নদী, খাল, বিল যেন বড় না করে উন্নয়নগুলো করা হয়। মাটি ধরে রাখার জন্য এই ঝাউ গাছগুলো অত্যন্ত উপযোগী। দেশের বাইরে থেকেও কিছু গাছ এনে লাগানো হয়, ওগুলো কিন্তু আরো সৌন্দর্য বর্ধন করবে। এমন কোনো উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন করতে গিয়ে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, অস্তিত্ব বিপন্ন হবে। ডেভেলপমেন্টের কাজটা শেষ হবে, তখন যাতে আবার নতুনভাবে এখানে বনায়ন করা হয়, কিছু অর্নামেন্টাল এবং কিছু যাতে পরিবেশ রক্ষা হয়, এরকম কিছু রেয়ার ট্রি যাতে এখানে লাগানো হয়। স্থানীয়দের মতে মেরিন ড্রাইভ টেকসই করতেও ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ দরকার।
সড়ক প্রশস্তকরণের কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 16 ও 17 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ। সমুদ্র বন্দর ও নৌপথে পরিবহনের নিরাপত্তার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দিনভর বিশেষ মহড়া চালিয়েছে কোস্টগার্ড। এতে ব্যবহার করা হয় ড্রোন, মেটাল শার্ক সহ অত্যাধুনিক প্রযুক্তি। মহড়া চলাকালে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি এবং চোরাচালান দমনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে নজরদারির কলাকৌশলও দেখানো হয়। গত 1 বছর টানা অভিযানে সাগরে জলদস্যুতা রেকর্ড পরিমাণে কমেছে বলে দাবি কোস্টগার্ডের। সকালে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে ড্রোন উড়িয়ে এবং 3টি মেটাল শার্ক জলযান নিয়ে বিশেষ মহড়ায় নামে কোস্টগার্ডের প্রশিক্ষিত টিম। বহির্নোঙরে জাহাজ থেকে চুরি ও পণ্য চোরাচালান দমন এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানের কলাকৌশল দেখানো হয়। এই সময় নদী তীরবর্তী এলাকাগুলোর পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। কোস্টগার্ড পূর্বজনের তথ্য মতে মহড়ার পাশাপাশি গত 1.5 বছরে প্রায় 1400টি অভিযানে মিলেছে সাফল্য। আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি, এক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা দেশ এবং দেশের জাতির জনগণের স্বার্থে আমরা সর্বদা সোচ্চার আছি এবং আমরা আমাদের টহল পরিচালনা করে যাব। কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে জাহাজ থেকে জ্বালানি চুরি ঠেকাতে সাগরে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। নিয়মিত চলছে অভিযান। কর্ণফুলী চ্যানেল থেকে শুরু করে আউটার অ্যাঙ্কারেজ বহির্নোঙর এলাকা যেটা আছে, পোর্ট লিমিট আছে, এইটার মধ্যে আমরা জাহাজ দিয়ে রাখছি। আমাদের বেশ কয়েকটা অ্যালং দ্য কোস্ট পুরোটার মধ্যে আমাদের বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট আছে, সবখানে আমাদের জনবল আছে, এখানে আমাদের বোট আছে, প্রতিনিয়ত আমাদের পেট্রোল চলছে। তো এই সমস্ত পেট্রোলের মাধ্যমে, আমাদের জাহাজ মোতায়েনের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি অপারেশন করে যাচ্ছি। কোস্টগার্ডের দাবি, 2024 সালে চট্টগ্রাম বন্দর এলাকায় 13টি জলদস্যুতার ঘটনা ঘটলেও 2025 সালে তা কমে 4টিতে নেমে আসে এবং 2026 সালে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। সামগ্রিক যে তৎপরতা আছে, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের 24/7 আমাদের অপারেশন চলতেই থাকে সমুদ্রে। তো আমরা অত্যন্ত তৎপর। এই সংখ্যা এখন পর্যন্ত শূন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই বছর যেন একটাও না হয় এরকমের ঘটনা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পূর্ববর্তী সরকারের উপর দায়না চাপিয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেছেন। এ সময় নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের 2000-এর বেশি নেতাকর্মী ও নাগরিকরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য যোগ দিয়ে এসব সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আজকে দুঃখ হয়, এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানায়, ভোরে ইমন হোসেন নামের ওই যুবক এলাকার মিলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা কি কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত যুবক আঞ্চলিক কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল কিনা তা এখনও নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বান্দরবানের দুর্গম পাহাড়ি পল্লীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। জনভোগান্তি নিরসনে চিম্বুক রেঞ্জের 21টি গ্রামে পানি সরবরাহের ভিন্নধর্মী উদ্যোগ স্বস্তি ফিরিয়েছে পুরো অঞ্চলে। এতে করে শুষ্ক মৌসুমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহের কষ্ট কমবে বলেই আশা তাদের।
শুষ্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকটে পড়তে হয় দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের। পানি সংগ্রহের জন্য অনেক সময় কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। সেনাবাহিনী ও জেলা প্রশাসন একসময় সরবরাহের ব্যবস্থা নিলেও তা স্থায়ী হয়নি। এ অবস্থায় সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরি ব্যক্তিগত অর্থায়নে প্রায় 15 লাখ টাকা খরচে চিম্বুক রেঞ্জের 21টি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করেন। এতে কয়েক হাজার পরিবারের সুপেয় পানির চাহিদা পূরণ হবে বলছেন স্থানীয়রা। 1 মিনিটে পানি পাওয়া গেছে আমাদের, এটা আমাদের অনেক খুশি। এখন 1 মিনিটে পানি এখানে পাই, এই জন্য অনেক খুশি। জীবনের কোনো দিকে দেখে না, আজকে পর্যন্ত আমি পাইছি, দেখতেছি। দুর্গম পাহাড়ি এলাকা চিম্বুক রেঞ্জের আশপাশের গ্রাম ও পাড়ায় সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরেছে। শুষ্ক মৌসুমে পানির কষ্ট কমবে বলে আশা তাদের। এখানে নামতে আমাদের অনেক কষ্ট এবং ওইখান থেকে পানি তুলতে আমাদের অনেক কি বলবো হয়রান হয়ে যায়। এতদিন আমাদের অনেক পানি সমস্যা ছিল, এমপি সাহেব আমাদেরকে পানি সহযোগিতা করছেন। পাহাড়ে প্রাকৃতিক বন ধ্বংস হওয়ার পাশাপাশি পানির সব উৎস শুকিয়ে যাওয়ায় মূলত এই সংকট। 18টা পয়েন্ট এখানে শুধু না, সোয়ালক রেশা সহ যেখানে যেখানে প্রয়োজন আপাতত আমরা এই টাইমটাকে আমরা শুরু করতেছি এবং সারা জেলাতে প্রত্যেক উপজেলাতে পানির ব্যাপারে কথা বলতেছি হেডম্যান কারবারিদের সাথে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামের পটিয়ায় শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। সরেজমিনে তিনি পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করে ফুলকলি কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণেই পরিবেশ দূষণের পাশাপাশি খালের পানি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 মাস সময় দেওয়ার পরেও এটিপি প্ল্যান্ট স্থাপন শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। 15 জনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস। সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজাম আলুসাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, যে কোনো দুর্যোগে প্রত্যেককে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আত্মমানবতার সেবায় পাহাড়ি বাঙালি যেন বিভেদ না থাকে সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জেলা পরিষদ চেয়ারম্যানের। পরে প্রধান সড়কে মানব চেইনে অংশ নেয় 2 ইউনিটের শতাধিক সদস্য। এদিকে খাগড়াছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসকে ঘিরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো হয়। সেখান থেকে পরে র্যালি বের করা হয় এবং এতে স্বেচ্ছাসেবক সহ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রতিনিধিরাও অংশ নেয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা। সকালে কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন 203 ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। বলেন, বিজ্ঞান হোক সৃজনশীল উন্নয়নের এবং মানব কল্যাণের হাতিয়ার। এ সময় শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আতিকুল হক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় 4টি গ্রুপের মোট 70টি বিজ্ঞান প্রজেক্ট অংশগ্রহণ করে। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।